আমাদের আজকে যে চ্যাপ্টারটা করাতে চাচ্ছি সেটা হচ্ছে চ্যাপ্টার নাম্বার 3। তোমাদের ফিজিক্সের এই চ্যাপ্টারটা হচ্ছে ফোর্স। হ্যাঁ, তো এই চ্যাপ্টারে আমি কিছু টপিক লিখে রেখেছি। এই টপিকগুলো নিয়ে আমি আলটিমেটলি এই ক্লাসটা কন্টিনিউ করব। তোমাদের বইয়ে ফার্স্ট যে টপিকটা আছে সেটা হচ্ছে 3.1 ইনার্শিয়া অ্যান্ড কনসেপ্ট অফ ফোর্স। তারপরে এভাবে দেওয়া আছে নিউটনস ফার্স্ট ল অফ মোশন। তারপরের টপিকটা আছে ইনার্শিয়া। তারপরেরটা টপিকটা আছে সেটা হচ্ছে ফোর্স। তারপরেরটা হচ্ছে নেচার অফ ফান্ডামেন্টাল ফোর্স। তো কিছু ফান্ডামেন্টাল ফোর্সের আবার নাম দিয়ে দিচ্ছি এখানে, ঠিক আছে? এগুলো তোমার বইয়ের টপিকে আছে। তারপরের টপিক আছে ব্যালেন্সড অ্যান্ড আনব্যালেন্সড ফোর্স, ঠিক আছে? তারপরের টপিকটা আছে হচ্ছে মোমেন্টাম। তারপরের টপিক আছে কলিশন। কলিশনের নিচে একটা সাব টপিক আছে, সেটা হচ্ছে কনজারভেশন অফ মোমেন্টাম অ্যান্ড এনার্জি। এই যে এখান থেকে যতগুলা টপিক দেখছ, এখান থেকে মোটামুটি ব্যালেন্সড আনব্যালেন্সড এই টপিকটা একটু ম্যাথমেটিক্যালের জন্য বুঝতে হয়। মোমেন্টাম থেকে তোমার ফর্মুলা জানতে হয়। কলিশন থেকে তোমার একটা থিওরি জানতে হবে। এই কলিশন অ্যান্ড কনজারভেশন অফ মোমেন্টাম অ্যান্ড এনার্জি, এই টোটাল এই টপিক থেকে তোমার একটা থিওরি জেনে ওখান থেকে তোমার সিকিউ এক্সামে আসে। হ্যাঁ, তো আমরা ফার্স্ট অফ অল সিকিউ আর নর্মালি এ বির জন্য যে টপিকগুলো থাকে সেগুলোই আমরা দেখব। সিকিউটা আলটিমেটলি থাকে এই লাস্টের এই দুইটা টপিক থেকে, ঠিক আছে? তাহলে আমরা প্রথমে এ আর বির জন্য বা এমসিকিউ আসে কিনা সেগুলোর জন্য এই কনসেপ্টগুলো বেসিক সহ আমরা একটু ডিসকাস করি। দেখো, প্রথম টপিকটা আছে 3.1, এটার নাম আছে হচ্ছে ইনার্শিয়া অ্যান্ড কনসেপ্ট অফ ফোর্স। এখন দেখো, তোমরা অলরেডি হয়তো অনেকে জানো বা না জানো, আমরা এই টপিক থেকে ইনার্শিয়ার যে কনসেপ্টটা আছে এটা একটু বোঝার ট্রাই করব। ইনার্শিয়া কনসেপ্টটা কি একটু লক্ষ্য রাখো। এখন লক্ষ্য রাখো, ধরো যে এই মার্কারটা এই জায়গায় রাইখা দিছি। হ্যাঁ, নর্মালি এই মার্কারটা আজীবন কি করবে, এখানে এইভাবেই থাকবে যদি না বাইরে থেকে একটা ফোর্স বা ধাক্কা বা প্রেসার এরকম বাইরে থেকে কোনো কিছু এখানে অ্যাপ্লাই না করি। তাহলে এটা আজীবন কি করবে, এইভাবেই এইখানে স্টে করবে, ঠিক আছে? এভাবে রেস্টে থাকবে, ঠিক আছে? এই যে এই জিনিসটা বাইরে থেকে ফোর্স অ্যাপ্লাই না করলে আজীবন এইভাবেই থাকছে। এই যে ক্যারেক্টার, এই যে তার একটা প্রপার্টিস, এই প্রপার্টিসের নামই হচ্ছে কি, ইনার্শিয়া, ঠিক আছে? তাহলে ইনার্শিয়ার দুই ধরনের বিষয় আছে। দেখো, এই রেস্ট অবজেক্ট আজীবন রেস্টেই থাকবে যদি বাইরে থেকে কোনো এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই না করা হয়। এটা হচ্ছে ইনার্শিয়ার রেস্ট কন্ডিশন। এবার দেখো, এই মার্কারটাই যদি 10 মিটার পার সেকেন্ড একটা ভেলোসিটি নিয়ে চলি, 10 মিটার পার সেকেন্ড ভেলোসিটি মানে এই ভেলোসিটি বাড়ছেও না আবার কমছেও না, মানে 10 মিটার পার সেকেন্ড ভেলোসিটিটা একেবারে ফিক্সড আছে। হ্যাঁ, ফিক্সড আছে বলতে বোঝাচ্ছে ইউনিফর্ম ভেলোসিটি, বাড়েও না কমেও না। তাহলে এই কলমটা আজীবন এই ভেলোসিটি নিয়েই চলতে থাকবে। এটা বাড়বেও না কমবেও না, অটোমেটিক্যালি থামবেও না। হ্যাঁ, এখন এটা থামবে কখন, যদি বাইরে থেকে এক্সটার্নাল ফোর্স দাও তবে এটা থামতেও পারে, আবার স্পিডটা বাড়তেও পারে। তাহলে দেখো, যে অবজেক্টটা রেস্টে আছে, এক্সটার্নাল কোনো ফোর্স না দিলে ওটা আজীবন রেস্টেই থাকবে। আবার যে অবজেক্টটা ইউনিফর্ম ভেলোসিটি নিয়ে চলছে, সেটাতেও বাইরে থেকে যদি ফোর্স অ্যাপ্লাই না করো, এটা আজীবন ইউনিফর্ম ভেলোসিটি নিয়েই চলতে থাকবে, এটার ভেলোসিটি বাড়বেও না কমবেও না। তার মানে হচ্ছে বাইরে থেকে ফোর্স অ্যাপ্লাই না করলে রেস্ট অবজেক্ট আজীবন রেস্টেই থাকবে, আর ইউনিফর্ম ভেলোসিটি বা ইউনিফর্ম মোশন অবজেক্টটা আজীবন ইউনিফর্ম মোশনেই চলতে থাকবে। এই যে তার ক্যারেক্টার বা বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যটাকে কি বলা হচ্ছে, ইনার্শিয়া অফ দিস অবজেক্ট। তাহলে ইনার্শিয়াটা যে লিখলাম, এই যে এখানে বললাম, ইনার্শিয়াটা কয় ধরনের পাইলাম, ইনার্শিয়াটা পাইছি দুই ধরনের। একটা কি, একটা হচ্ছে রেস্ট, এটা বাইরে থেকে ফোর্স না দিলে আজীবন রেস্টে থাকবে, এই ইনার্শিয়ার নাম হচ্ছে ইনার্শিয়া অফ রেস্ট, ঠিক আছে? আর যেটা ইউনিফর্ম ভেলোসিটি নিয়ে চলতেইছে এবং ওটা ওই ভেলোসিটিটা কন্টিনিউ রাখবে যদি বাইরে থেকে ফোর্স অ্যাপ্লাই না করা হয়, তাহলে ওই ধরনের ইনার্শিয়ার নাম হবে ইনার্শিয়া অফ মোশন। ক্লিয়ার? এখন দেখো, এই ইনার্শিয়ার এই ধারণাটা আমরা এখানে পাইলাম। তোমার এখান থেকে ইনার্শিয়ার ডেফিনেশনটা
দরকার পড়বে, মুখস্থ রাখা লাগবে, কারণ এখান থেকে ইনার্শিয়ার ডেফিনেশনটাই এক্সামে আসে, এছাড়া আর কোনো জিনিসটা আসে না। এবার দেখো কনসেপ্ট অফ ফোর্স, তারপর লেখছে কি নিউটনস ফার্স্ট ল অফ মোশন। তোমাদের যাদের কাছে বই আছে, বইটা খুললে দেখতে পাবা ওই ওই চ্যাপ্টারের ওই টপিকের বক্সের মধ্যে এরকম একটা জিনিস লেখা আছে, এরকম বক্সের মধ্যে লেখা আছে। বক্সের মধ্যে এই যে দেখো, যারা দেখতে পাচ্ছ লক্ষ্য করো, এই বক্সের মধ্যে কি লেখা আছে? বক্সের মধ্যে লেখা আছে নিউটনস ফার্স্ট ল অফ মোশন। হ্যাঁ, ওরা কি বলছে দেখো, এই ফার্স্ট লতে কি বলছে ভালো করে লক্ষ্য রাখো। ওরা বলছে স্টেশনারি অবজেক্ট উইল রিমাইন স্টেশনারি and an object in uniform motion will continue its uniform motion unless a force is applied to it. এর বাংলা যদি বলি, স্টেশনারি অবজেক্ট মানে রেস্ট অবজেক্ট, উইল রিমাইন স্টেশনারি, এটা স্টেশনারি বা রেস্টেই থাকবে, অ্যান্ড অ্যান অবজেক্ট ইন ইউনিফর্ম মোশন, যেটা ইউনিফর্ম মোশনে আছে, উইল কন্টিনিউ ইটস ইউনিফর্ম মোশন, এটার ইউনিফর্ম মোশনটা কন্টিনিউ রাখবে, আনলেস যদি না আ ফোর্স ইজ অ্যাপ্লাইড টু ইট, যদি না বাইরে থেকে এখানে ফোর্স অ্যাপ্লাই করা হয়। তাহলে এই ইনার্শিয়ার কনসেপ্টটা আলটিমেটলি এই নিউটনস ফার্স্ট ল থেকেই আসছে, তাই না? এখন এইখানে এই ফার্স্ট ল যে আমি বললাম নিউটন ফার্স্ট ল, এটা তোমার মুখস্থ থাকা লাগবে, এটা এক্সামে আসে। আমি যেভাবে বুঝাইছি এই বুঝে বুঝে এরকম মুখস্থ করবা। আর ইনার্শিয়া ডেফিনেশনটাও আমরা পরে দিচ্ছি, ওই ডেফিনেশনটাও লাগবে। কিন্তু এই নিউটনস ফার্স্ট ল যে এরা বলছে, নিউটনস ফার্স্ট ল অফ মোশন, এর পাশে আবার কনসেপ্ট অফ ফোর্স কেন লিখলো? এই ফোর্সের কনসেপ্টটা কিভাবে এখানে আসতেছে লক্ষ্য রাখো। একটা রেস্ট অবজেক্ট রেস্টেই থাকবে, আর মোশন অবজেক্ট মোশনেই থাকবে, ইউনিফর্ম মোশনেই থাকবে, যদি না বাইরে থেকে কি অ্যাপ্লাই করা হয়, ফোর্স অ্যাপ্লাই করা হয়। এই যে ফোর্সের কথাটা আসতেছে না, এই ফোর্সের কনসেপ্টটাই আলটিমেটলি এই নিউটনস ফার্স্ট ল অফ মোশন থেকে পাচ্ছি। এই জন্য ওই কথাটা বলছে যে কনসেপ্ট অফ ফোর্স হাইফেন দিয়ে লিখছে নিউটনস ফার্স্ট ল অফ মোশন। আশা করি এই টপিকের যতটুকু বলছি এতটুকুতে বুঝতে কারো সমস্যা নাই। আর যদি বুঝতে সমস্যা থাকে এখন আমাকে কোশ্চেন করো। আচ্ছা, তাহলে আমরা পরের টপিকে যাই। পরের টপিকটা দেখো, পরের টপিকটা হচ্ছে টপিক নাম্বার, তোমার বইয়ের টপিক নাম্বারটা আছে 3.1.1, আর ওই টপিকের নাম আছে হচ্ছে কি ইনার্শিয়া। এই কনসেপ্টটা তো আমি একটু আগে এখানে বুঝাইলামই, আর এখান থেকে তোমার একটু ডেফিনেশনটা আমরা দেখে নিই। এখানে কি ডেফিনেশন আছে একটু লক্ষ্য করো। এই যে ইনার্শিয়া লেখা আছে দেখতে পাচ্ছ, এই বইয়ে দেখো, অথবা তোমাদের কাছে যে বইটা আছে সেখানে লক্ষ্য করো। ওরা এখানে কি বলছে? দ্য প্রপার্টি দ্যাট আ স্টেশনারি অবজেক্ট অর স্টেশনারি বডি wants to be stationary or a body in motion wants to keep it motion unless a force is applied is called inertia. এটার মানে হচ্ছে একটা অবজেক্টের একটা প্রপার্টি মানে কি বোঝায় জানো? প্রপার্টি মানে হচ্ছে তার বৈশিষ্ট্য। একটা অবজেক্টের এমন ধরনের প্রপার্টি মানে এমন ধরনের বৈশিষ্ট্য, যে বৈশিষ্ট্যের কারণে ওই অবজেক্টটা রেস্টেই থাকতে চায়, আর ইউনিফর্ম মোশনের অবজেক্টটা ইউনিফর্ম মোশনেই থাকতে চায়, আনলেস এক্সটার্নাল ফোর্স ইজ অ্যাপ্লাইড টু ইট, যদি না এক্সটার্নাল ফোর্স এখানে অ্যাপ্লাই করা হয়। এই বৈশিষ্ট্য, এই ক্যারেক্টারটাই কি ইনার্শিয়া। এই ডেফিনেশনটা ওখান থেকে তোমার মুখস্থ করতে হবে, মনে রাখতে হবে, বুঝা এই ডেফিনেশনটা আসে। এখান থেকে আর কি আসে? এখান থেকে আর আসে হচ্ছে এমসিকিউ। ভালো করে বুঝো, এমসিকিউ অনেকভাবে আসে, তবে আমি দুইটা প্যাটার্ন তোমাদের একটু বলে শোনাই। দেখো, এবার লক্ষ্য রাখো, ধরো যে আমি এটা একটা ট্রেন আঁকাইছি, হ্যাঁ, ট্রেন, এই যে ট্রেন, এই ট্রেনের ভেতরে তুমি দাঁড়ায় আছো, আর এই ট্রেনটা ধরো এদিকে মুভ করছে, কত ভেলোসিটি নিয়ে মুভ করছে? 50 কিলোমিটার পার আওয়ার ভেলোসিটি নিয়ে মুভ করছে।
তাহলে ট্রেন যেহেতু 50 কিলোমিটার/আওয়ার ভেলোসিটি না যাচ্ছে, আর তুমি যেহেতু ট্রেনের ভেতরেই আছো, তাহলে তোমার ভেলোসিটিটাও কত হবে? তোমার ভেলোসিটিটাও হবে 50 কিলোমিটার/আওয়ার। এবার বুঝো, এখন তুমি কিসে আছো বলো তো? এখন তুমি মোশনে আছো না? এবং তোমার মোশনটা কিন্তু কি আছে? 50 কিলোমিটার/আওয়ার ফিক্সড আছে, ইউনিফর্ম আছে। আর এইভাবে মোশনে যখন আসো আসো আসো, তখন এই ট্রেনটা হঠাৎ করে কি করলো? ব্রেকে চাপ দিল, ব্রেক করলো। ব্রেক করলে এই ট্রেনটা ধরো যে একটু পরেই ইনস্ট্যান্টলি কি হয়ে গেল? থেমে গেল। ভেলোসিটি কত হইলো? 0 মিটার/সেকেন্ড বা 0 কিলোমিটার/সেকেন্ড। তাহলে এই ট্রেনটা হঠাৎ করে ব্রেক করলে তুমি কিন্তু এখানে দাঁড়ায় থাকতে পারবে না। একটা গাড়িতে দাঁড়া থাকা অবস্থায় বা বসে থাকা অবস্থায় ওই গাড়িটা যদি একবারে হার্ড ব্রেক করে, তাহলে তুমি কিন্তু সামনের দিকে এভাবে ঝুঁকে পড়ে যাবা। সামনের দিকে যে ঝুঁকে পড়ে যাচ্ছ, এটা এটা কিসের জন্য? এটা হচ্ছে ইনার্শিয়ার জন্য। এটা কোন ধরনের ইনার্শিয়ার জন্য সামনের দিকে ঝুঁকে পড়ছো? এটা হচ্ছে ইনার্শিয়া অফ মোশনের কারণে। তাহলে কিভাবে একটু লক্ষ্য করো। তুমি যে এখানে যাচ্ছিলা, তোমার ভেলোসিটি কত ছিল? 50। তাহলে তোমার ভেলোসিটি 50ই আজীবন থাকার চেষ্টা করতেছে। এখন তুমি যখন ব্রেক করছো, তার মানে কি করছো? এক্সটার্নাল একটা ফোর্স দিছো। এক্সটার্নাল যখন ফোর্স দেওয়া হয়েছে, আর তুমি যে 50-এ যাচ্ছিলা, তোমার ওই ভেলোসিটি কিন্তু 50ই কন্টিনিউ রাখার চেষ্টা করছিল। যখন এক্সটার্নাল ফোর্স দিছো ব্রেকে, তখন তোমার ওই মোশনের যে ইনার্শিয়া সামনের দিকে যাওয়ার, ওইটা সে কন্টিনিউ করার চেষ্টা করতেছিল। এই জন্য গাড়িটা ব্রেক করার পরে, গাড়িটা থেমে যাওয়ার পরেও তোমার ওই মোশনের স্পিডের কারণে ওটা সামনের দিকে মুভ করছে। তোমার বডিটা সামনের দিকে ঝুঁকে পড়ছে। দ্যাট ইজ ফর ইনার্শিয়া অফ মোশন। ক্লিয়ার? এই জিনিসটা বুঝতে কারো প্রবলেম আছে কিনা একটু জানাবা। যদি প্রবলেম থাকে আমাকে কোশ্চেন করো, আমি আবার অন্য অন্য বিভিন্নভাবে বুঝিয়ে দিব। এবার দেখো, আমরা ইনার্শিয়া অফ মোশনটা বুঝলাম। এবার ইনার্শিয়া অফ কোনটা বুঝবো? রেস্ট। রেস্ট বুঝো। ধরো এই ট্রেন এখন দাঁড়ায় আছে, বা এই বাসটা দাঁড়ায় আছে এবং তুমি সিটে বসে আছো, বা তুমিও দাঁড়ায় আছো। এই বাসটা যদি একবারে এদিকে 50 কিলোমিটার/আওয়ার ভেলোসিটি নিয়ে টান দেয়, ওদিকে যাওয়া শুরু করে, তাহলে মানুষজন কি করে? বাসে দেখো না, লোকাল বাসগুলোতে ড্রাইভার একবারে টান দেয় আর মানুষগুলো পিছনের দিকে একটু হেলে পড়ে যায়, পিছনের দিকে ছিটকে পড়ে। এটার কারণ হচ্ছে তুমিও দাঁড়ায় আছো, তোমার বাসও দাঁড়ায় আছে। তুমি কিসে আছো? তার মানে রেস্টে আছো। তাহলে তুমি আজীবন কিসেই থাকতে চাচ্ছ? রেস্টেই থাকতে চাচ্ছ। তাহলে যখন বাসটা একবারে টান দিচ্ছে, বাস টান দিয়ে দৌড় দিলেও তুমি যেহেতু রেস্টেই থাকতে চাচ্ছ, এই জন্য তুমি ওই জায়গাতেই পড়ে থাকতে চাচ্ছ। যখন বাস চলে গেছে ঠিকই, তুমি ওইখানেই থাকতে চাচ্ছ জন্য তুমি ওখানে হেলে পড়তেছো। এই জন্য তুমি পেছনের দিকে হেলে পড়তেছো। এই পেছনের দিকে হেলে পড়া, এই কনসেপ্টটা আলটিমেটলি আসতেছে কোত্থেকে? ইনার্শিয়া অফ রেস্ট। এরকম এমসিকিউ কোশ্চেন হয় যে বাসে আমরা সামনের দিকে কেন লে ডাউন করি, তখন এই কোশ্চেনটা বলতে হবে বাস যখন মুভ করে, হঠাৎ করে যখন মুভ করে, তখন পিছনের দিকে আমরা মানে বেঁকে পড়ি কেন? এটার আনসারটা কি হবে? ইনার্শিয়া অফ রেস্ট। আর চলন্ত গাড়ি যখন ব্রেক করে, তখন আমরা সামনের দিকে হেলে পড়ি কেন? এটা হচ্ছে ইনার্শিয়া অফ মোশন। ক্লিয়ার? আরেকটা জিনিস লক্ষ্য করো, তোমার বাসায় এরকম কাঁচের গ্লাস নাও, হ্যাঁ, ভালো করে বুঝো। এই কাঁচের গ্লাস নাও, হ্যাঁ। এই গ্লাসের উপরে একদম পাতলা একটা কাগজ দাও, দিয়া এই 5 টাকা বা 2 টাকার কয়েন আছে না, ওই কাগজের উপরে কয়েন নাও। ঠিক আছে? কয়েন নিয়া এই কাগজটাকে একবারে যদি টান দিয়ে সরায় ফেলো, একবারে, তাহলে এই কয়েনটা কি হবে বলতে পারবা? এই কাগজটা যদি একবারে তুমি জোরে হঠাৎ করে টান দিয়ে ফেলো, তখন এই কয়েনটা ধাপ করে এই কাগজের উপরে, সরি, গ্লাসের ভেতরে পড়ে যাবে। কারণ হচ্ছে এই 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 কাগজটা সরে গেলেও এই অবজেক্ট বা এই কয়েনটা ইনার্শিয়া অফ রেস্টের কারণে ওখানেই থাকছে। যখন কাগজটা সরে যাচ্ছে, তখন ধাপ করে এটা এই জন্য নিচে পড়তেছে। এবার দেখো পরেরটা, পরের টপিকটা আছে কি? ফোর্স। এখান থেকে জাস্ট ডেফিনেশন লাগবে। এই যে ফোর্স, ডেফিনেশন, আর কিছুই লাগবে না। আমি ডেফিনেশনটা কিভাবে দেওয়া আছে এটা বুঝো, একটু দেখো। ফোর্স, এই টপিক থেকে জাস্ট কি লাগবে? ইউ হ্যাভ টু মেমোরাইজ
দ্য ডেফিনেশন অফ ফোর্স ফ্রম দিস টপিক। ফোর্সের ডেফিনেশন বইয়েও আছে, আমি তারপরও বলি। এই যে এ একটা অবজেক্ট, ভালো করে বুঝো, এ একটা অবজেক্ট। ডেফিনেশন কি বলছে আমি একটু বইয়ের আগে শুনাই, দেখো। তোমাদের যাদের কাছে বই আছে বইয়ে দেখো, অথবা এখানে লক্ষ্য রাখো। ওরা বলছে কি, ফোর্স ইজ দ্যাট কোয়ান্টিটি, ফোর্স ইজ দ্যাট কোয়ান্টিটি অ্যাপ্লাইং অফ হুইচ a stationary object starts to move and a body moving with uniform velocity change its velocity। এতটুকু দিলেই হবে। ওরা কি বলছে দেখো, ফোর্স ইজ দ্যাট কোয়ান্টিটি, ফোর্স এক ধরনের কোয়ান্টিটি। কি কোয়ান্টিটি? যেটা এখানে এরকম অ্যাপ্লাই করলে, এরকম রেস্ট অবজেক্টে যদি অ্যাপ্লাই করো, এই রেস্ট অবজেক্টটা কি হওয়ার চেষ্টা করে? ওয়ান্টস টু মুভ করার চেষ্টা করে, ঠিক আছে? অথবা একটা অবজেক্ট ইউনিফর্ম ভেলোসিটি বা ইউনিফর্ম মোশনে, এরকম 10 মিটার পার সেকেন্ড ইউনিফর্ম মোশনে চলতেছে, তুমি যদি ফোর্স অ্যাপ্লাই করো, তাহলে এটার ভেলোসিটি বাড়বে অথবা কমবে। দ্যাট মিনস ভেলোসিটিটা কি হবে? চেঞ্জ করবে। তার মানে ফোর্স হচ্ছে এক ধরনের কোয়ান্টিটি, যেটা রেস্ট অবজেক্টে অ্যাপ্লাই করলে রেস্ট অবজেক্টটা মোশনে যাওয়া শুরু করে, অথবা মোশনে যে অবজেক্টটা আছে সেখানে অ্যাপ্লাই করলে ওর মোশনের জন্য যে ভেলোসিটির ভ্যালুটা থাকে সেটা হয় ইনক্রিজ করবে, নাহলে ডিক্রিজ করবে। এই জন্য ওরা বলছে কি, যে মোশন অবজেক্টে অ্যাপ্লাই করলে তার ভেলোসিটির স্টেটটা কি হয়? চেঞ্জ হয়। দ্যাট কোয়ান্টিটি ইজ নোন এজ ফোর্স। ইজ ইট ক্লিয়ার? এগুলা জাস্ট এই ডেফিনেশন লাগবে, বুঝতে পারছো? সো প্যারা খাওয়ার কিছু নাই। আমরা এগুলা ঝটপট শেষ কইরা এই চ্যাপ্টার থেকে 3 ধরনের ম্যাথ আসে, 3 ধরনের ম্যাথ। এক ধরনের থিওরি সুন্দর করে করাবো, সিকিউ সুন্দর করে করাবো, আরেক ধরনের থিওরি, আরেক ধরনের, 3টা থিওরি 3 ধরনের সিকিউ, তাহলে তুমি সবই পারবা, নো প্রবলেম। এবার দেখো, এবার এখানে বলা আছে পরের টপিকে 3.2, দ্যাট ইজ নেচার অফ ফান্ডামেন্টাল ফোর্স। ভালো করে দেখো, 3.2 নেচার অফ ফান্ডামেন্টাল ফোর্স। এখন দেখো, এই টপিক থেকে কিছু সাব টপিক আছে। এই ফান্ডামেন্টাল ফোর্সের 4টা টাইপ দেওয়া আছে এখানে: গ্র্যাভিটেশনাল ফোর্স, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, উইক নিউক্লিয়ার ফোর্স অ্যান্ড স্ট্রং নিউক্লিয়ার ফোর্স। তো ফার্স্ট অফ অল তোমাদের জানতে হবে নেচার অফ ফান্ডামেন্টাল ফোর্স। এই ফান্ডামেন্টাল ফোর্স বলতে কি বোঝায়? এখান থেকে 1 মার্কের একটা ডেফিনেশন আসে পরীক্ষায়, হ্যাঁ? তো ফান্ডামেন্টাল ফোর্সটা হচ্ছে যে ফোর্স অন্য কোনো ফোর্সের উপরে ডিপেন্ডেন্ট না, নিজে নিজেই সেটা ফর্ম হইছে, এই ধরনের ফোর্সগুলোকে কি বলা হচ্ছে? ফান্ডামেন্টাল ফোর্স। তাহলে এরকম ফান্ডামেন্টাল ফোর্স কয়টা পাওয়া গেছে? 4টা। একটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, আর একটা হচ্ছে উইক নিউক্লিয়ার ফোর্স অ্যান্ড স্ট্রং নিউক্লিয়ার ফোর্স। এই নেচার অফ ফান্ডামেন্টাল ফোর্সের প্রথম টপিক আছে গ্র্যাভিটেশনাল ফোর্স। তোমরা বইটা খুলে রাখো, হ্যাঁ, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। গ্র্যাভিটেশনাল ফোর্স, গ্র্যাভিটেশনাল এই ফোর্স, এই থিঙ্কিং নিয়ে আমরা আরো আলোচনা করব এই চ্যাপ্টারের একটু লাস্ট পর্শনের দিকে। আমি হালকা করে এখানে একটা কনসেপ্ট দিই, সেটা হচ্ছে আমাদের ইউনিভার্সের প্রত্যেকটা অবজেক্ট একজন আরেকজনকে কি করে? অ্যাট্রাক্ট করে। এই অ্যাট্রাকশন ফোর্সকে বলা হচ্ছে কি? গ্র্যাভিটেশনাল ফোর্স। যেমন ধরো যে এইটা একটা আপেল, এখানে একটা আপেল আঁকাই, একটা আপেল আঁকাইছি, এখানে একটা তুমি আঁকাইলাম হচ্ছে আম। এখন লজিক অনুযায়ী এই আপেল আর আম কি করছে? দুজনকে অ্যাট্রাক্ট করছে। তাহলে এই অ্যাট্রাকশন ফোর্সের ভ্যালু কত? দেখো, ধরলাম এই আপেলের ম্যাস হচ্ছে m1, আর এই যে আম আছে এই আমের ম্যাস হচ্ছে m2। এই আপেল থেকে এই আমের ডিস্টেন্স হচ্ছে d। যদি এরকম হয় তখন এদের মধ্যে ফোর্স কাজ করে, অ্যাট্রাকশন ফোর্স। এই ফোর্স বের করার ফর্মুলা হচ্ছে F ইকুয়ালস টু G m1 m2 ডিভাইডেড বাই d স্কোয়ার। দ্যাট মিন F এর ভ্যালুটা হচ্ছে
M1 M2 দুইটা মেসের মাল্টিপ্লিকেশন, তাকে ডিভাইড করতে হবে কি দিয়া, তাদের মধ্যে ডিস্টেন্সের স্কোয়ার দিয়া, ঠিক আছে। আর এটা কি, এটাকে বলা হচ্ছে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। এটার ভ্যালু হচ্ছে 6.67 ইন্টু 10⁻⁻11। আমি ইউনিট লিখছি না, জাস্ট ডাটাগুলো মনে রাখো। এই জিনিসগুলো নিয়ে আমরা এই ক্লাসের লাস্টের দিকে যে টপিকগুলো আছে এই গ্র্যাভিটেশনাল ফোর্স নিয়ে, সেটা নিয়ে আলোচনা করব। হ্যাঁ, তুমি আপাতত এতটুকু জানলেই হবে। এখন এই গ্র্যাভিটেশনাল ফোর্স যে আমি বলতেছি যে অ্যাট্রাক্ট করতেছে, কিন্তু প্র্যাকটিক্যালি চিন্তা করো যে আমার এই আপেলটা এখানে রাইখা দিলে কি অ্যাট্রাকশনের কারণে এসে জোড়া লাগে? এটা যদি ম্যাগনেট হইতো, ম্যাগনেট যেমন এসে জোড়া লাগতো এভাবে, আমার আপেল কি জোড়া লাগে? লাগে না। তার মানে এই অ্যাট্রাকশন ফোর্সের ভ্যালু হচ্ছে কি অনেক কম, এতই কম যে এরা কখনোই আইসা অ্যাট্রাকশন করে সেটা আমরা বুঝতে পারি না, ঠিক আছে। কিন্তু অ্যাট্রাকশন আছে। এই অ্যাট্রাকশনটা কখন আমি ফিল করতে পারবো, বুঝতে পারবো কখন? এই অবজেক্টটা যখন অনেক বড় হবে। অনেক বড় মানে কেমন বড়? এটা একটা প্ল্যানেট, ধরো যেটা একটা আর্থ, এটা পৃথিবী, এরকম আরেকটা প্ল্যানেট, বা এটা মুন, এরকম বড় বড় অবজেক্ট। এরকম অবজেক্টের মধ্যে যদি তুমি এখন ফোর্স ক্যালকুলেট করো, দ্যাট ইজ জি ইকুয়ালস টু, এই পৃথিবীর ম্যাস হচ্ছে M1, এটার ম্যাস হচ্ছে M2, M1 M2 ডিভাইডেড বাই এই দুটার মধ্যে ডিস্টেন্স যদি ডি হয়, ডি স্কোয়ার। এই কেসের জন্য দেখো এখানে ম্যাস কিন্তু অনেক বেশি না, ম্যাস অনেক বেশি হওয়ার কারণে এই ফোর্সের ভ্যালুটা একটু হলে কি পাওয়া যাবে, একটু হলে পাওয়া যাবে। আর এখানে ম্যাস অনেক ছোট দেখে এখানে ফোর্সের ভ্যালু কি নাই, নাই বললেই চলে। তাহলে গ্র্যাভিটেশনাল ফোর্সের ভ্যালু একটু হলেও তুমি ফিল করতে পারবা কখন, যখন এই অবজেক্টগুলো অনেক সাইজে বড় হবে। এই এতটুকুই। তাহলে আমি বলতে চাচ্ছি গ্র্যাভিটেশনাল ফোর্স হচ্ছে আমাদের ইউনিভার্সের প্রত্যেকটা অবজেক্টের সাথে অবজেক্টের যে অ্যাট্রাকশন ফোর্স, দ্যাট ইজ গ্র্যাভিটেশনাল ফোর্স। এই ফোর্সের ভ্যালুটা কেমন হবে? অন্যান্য ফোর্সের তুলনায় অনেক কম হবে। এই এতটুকু জানলেই হবে, আর কিছু জানা লাগবে না। আমার কথা কি বুঝতে পেরেছো এতটুকু যা বলছি? তাহলে আমরা নেক্সট পার্টে যাই। নেক্সট পার্ট হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। এইটাও তুমি খালি বুঝে রাখবা, এটাও যে তোমাকে এখন অনেক বেশি মার্কস পাইতে কাজে লাগবে বিষয়টা এমন না, জাস্ট বোঝার জন্য। আবার মার্কস পাইতে যেহেতু কাজে লাগবে না, এটা আবার চিন্তা করো না যে তাহলে মনোযোগ দিব না, তাহলে পরে ধরা খাবা। কোনটা? 3.2। এটার কোন টপিক লিখবে এবার? এটা লিখতেছি হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। এটা সোজা সিম্পল ভাবে যদি বলি, ধরো দুইটা, এখানে এই ওয়ার্ডটার মধ্যে দুইটা জিনিস আছে, ইলেকট্রো আর ম্যাগনেটিক। ইলেকট্রো মানে হচ্ছে ইলেকট্রিসিটি রিলেটেড, আর ম্যাগনেটিক মানে ম্যাগনেট রিলেটেড। মানে ইলেকট্রিসিটির জন্য যে ফোর্স সেই ফোর্স, আর ম্যাগনেটের জন্য যে ফোর্স সেই ফোর্স, দুই ফোর্স যদি মিক্স আপ করে নতুন টাইপের ফোর্স আমি বানাইতে পারি, ওই ফোর্সের নাম কি? ওই ফোর্সের নামই হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। যেমনটা লক্ষ্য করো, আমি বুঝাই। এই যে একটা ম্যাগনেট আছে না, এই যে ম্যাগনেট আঁকালাম, দিস ইজ নর্থ পোল, সাউথ পোল, ঠিক আছে। এই যে ম্যাগনেটটা আঁকাইলাম, এই ম্যাগনেটের কাছে তুমি একটা ম্যাগনেটিক মেটারিয়ালস, লোহা টোয়া এই টাইপের জিনিস যদি নিয়ে যাও, এই ম্যাগনেটটাকে অ্যাট্রাক্ট করবে না, ওর দিকে অ্যাট্রাক্ট করবে। তার মানে কি অ্যাট্রাক্ট করতেছে মানে কি এই ম্যাগনেটের একটা কি আছে, ফোর্স আছে। তাহলে সিমিলারলি কোন একটা তার দিয়ে যখন ইলেকট্রিসিটি যায়, ওই তারের চারিপাশে যদি ইলেকট্রিক এলিমেন্ট বা ইলেকট্রিক্যাল কোনো কিছু থাকে, ওই ইলেকট্রিসিটিটাও ওই জিনিসগুলাকে কি করে, ওই ইলেকট্রিক ফ্লোর কারণে ওটাকে অ্যাট্রাক্ট করে, একভাবে অ্যাট্রাকশন করে। মানুষকে যখন ইলেকট্রিক শক করে, দেখবে যে মানুষ হাত দিচ্ছে আর ওখানে এভাবে শক করতেছে এবং চাইলেও হাত সরাতে পারতেছে না। তার মানে কি ওটাকে অ্যাট্রাক্ট করে ধরে রাখছে। তার মানে ইলেকট্রিসিটির জন্য এক ধরনের অ্যাট্রাকশন ফোর্স আছে, আবার ম্যাগনেটের জন্য এই যে অ্যাট্রাকশন ফোর্স আছে। এই দুই অ্যাট্রাকশন ফোর্স মিলে কম্বাইন্ড যে অ্যাট্রাকশন ফোর্স বা কম্বাইন্ড যে ফোর্স বের করছি, বানাচ্ছি, সেটার নাম কি? ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। যেমনটা আমি এটা সবসময় এক্সাম্পলটা দিই, সেটা একটু লক্ষ্য করো।
ধরো তুমি একটা ঘরের মধ্যে আছো, হ্যাঁ, এই যে এরকম একটা ঘর, এই ঘরের মধ্যে আছো, এই ঘরের এখানে দরজা আছে, জানালা, এই জানালাটা তুমি বন্ধ করে রাখছো। এখন এই ঘরের মধ্যে এরকম ছোট ছোট কাগজের টুকরা নাও, এরকম কাগজের টুকরা নিছো ছোট ছোট, এই কাগজের টুকরা যদি ছেড়ে দাও, এগুলা কি হবে, সোজা এভাবে নিচের দিকে পড়বে, তাই না? এই সোজা যে নিচের দিকে পড়তেছে, এটা কার কারণে? এটা হচ্ছে পৃথিবীর আকর্ষণ, এটা হচ্ছে আর্থ গ্র্যাভিটেশনাল অ্যাট্রাকশনের কারণে নিচের দিকে পড়তেছে, ঠিক আছে? তাহলে এই ফোর্সকে বলা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স, গ্র্যাভিটির কারণে। এখন এই দরজাটা খুইলা দাও, খুইলা দিছ, আর এখানে একটা ফ্যান লাগাই দিছ, টেবিল ফ্যান। এই ফ্যান থেকে কি হচ্ছে, বাতাস যাচ্ছে না এদিক দিয়ে? তাহলে এই বাতাসগুলা যদি যায়, আর এই কাগজের টুকরাগুলো যদি এখন ছাড়ো, এই কাগজের টুকরাগুলো কিন্তু এখন সোজা নিচে পড়বে না, এই বাতাসের কারণে একটু কি হবে, একটু বাঁকায়া বাঁকায়া গিয়ে কি হবে, নিচের দিকে পড়বে, তাই না? তাহলে দেখো এই যে বাঁকায়া যে যাচ্ছে, এটা কেন বাঁকায়া যাচ্ছে? কারণ এদিক থেকে বাতাস দেওয়া হয়েছে, আবার নিচে পড়তেছে কেন? এই গ্র্যাভিটির কারণে। তাহলে এই ফ্যানের বাতাসের কারণে বেঁকে যাচ্ছে, আর গ্র্যাভিটির কারণে নিচে পড়তেছে। এই দুই ফোর্স মিলে এই কাগজের টুকরাগুলা হালকা করে এই দিকে যাচ্ছে, আর হালকা করে নিচের দিকে পড়তেছে, এই জন্য এইভাবে বেঁকে বেঁকে পড়তেছে। তাহলে এই যে বেঁকে যে পড়তেছে, এই কন্ডিশনের জন্য যে ফোর্স কাজ করতেছে, এখানে কোন কোন ধরনের ফোর্স কাজ করছে? এখানে এই গ্র্যাভিটির জন্য যে ফোর্স সেটা কাজ করছে, আবার ফ্যানের জন্য যে ফোর্স সেটা কাজ করছে। আলটিমেটলি ফ্যানের ফোর্স আর গ্র্যাভিটির ফোর্সের কম্বিনেশনে এই জিনিসটাতে নতুন ধরনের ফোর্স কাজ করছে, ওই নতুন ফোর্সের কারণে জিনিসটা বেঁকে যাচ্ছে। তাহলে এই ফোর্সগুলোকে কিভাবে মিক্স আপ করা হয় বুঝতে পারছো? এই যে এইভাবে। তাহলে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সগুলো ওই রকম, কম্বিনেশন অফ ইলেকট্রিক ফোর্স অ্যান্ড ম্যাগনেটিক ফোর্স ইজ কল্ড ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। এটা কমন বললাম, কিন্তু তুমি যদি এটার প্রপার আর একটু মানে ফিজিক্সের টার্মে তুমি যদি এটা ডেফিনেশন পাও, ওটা মুখস্থ করবা, কিন্তু বেসিকটা এভাবে মনে রাখবা। ক্লিয়ার? ওকে, এবার আমি উইক নিউক্লিয়ার ফোর্স বোঝানোর আগে স্ট্রং নিউক্লিয়ার ফোর্সটা বুঝাই। দেখো, এটাও সিম্পলি বুঝাই, তাহলে জিনিসটা তোমার জন্য ইজি হবে। কারণ কঠিন করে বইয়ে অন্যভাবে পেঁচায় বুঝায় আছে, ওটা পড়তে তোমার জন্য কষ্ট হবে, তোমরা বুঝো আগে। এবার হচ্ছে স্ট্রং নিউক্লিয়ার ফোর্স। স্ট্রং নিউক্লিয়ার ফোর্স ভালো করে বুঝো। আমি একটা অ্যাটম আঁকাইলাম, হ্যাঁ, এই যে অ্যাটমে এখানে দুইটা ইলেকট্রন আছে, এখানে দুইটা ইলেকট্রন আছে, আর এখানে দুইটা আছে, এখানে দুইটা আছে। তাহলে কয়টা ইলেকট্রন হলো বলো তো? ছয়টা। ছয়টা ইলেকট্রন যদি হয়, ছয়টা ইলেকট্রনাল অবজেক্ট, সরি এলিমেন্ট, তার নাম কি বলো? ছয়টা ইলেকট্রন থাকলে এলিমেন্টের নাম কি হয়? কার্বন। প্রবাবলি না, এটা তোমাদের মুখস্থ করে ফেলা উচিত, এভাবে বলা যাবে না, কারণ এটা ক্লাস 6-7 এর পোলাপানও ভালোভাবে জানে। ছয়টা ইলেকট্রন থাকলে এটা কার্বন। তাহলে এই ইলেকট্রন যদি বাইরের দিকে থাকে, এর নিউক্লিয়াসে থাকে কি? নিউক্লিয়াসে থাকে, এর বাইরে জয়টা ইলেকট্রন আছে, ইলেকট্রনগুলোর চার্জ কেমন? নেগেটিভ কিন্তু, তাই না? তাহলে ঠিক ততগুলা প্রোটন আবার কোথায় আছে? এই যে এটার সেন্টারে আছে, আর সেন্টারটার নাম কি? নিউক্লিয়াস। তাহলে এই প্রোটন গুলা এভাবে কয়টা আঁকাবো বলো তো? ছয়টা আঁকাইলাম, 1 2 3 4 5। প্রোটন থাকে ছয়টা, আর এই নিউক্লিয়াসের ভিতরে আবার কি থাকে? নিউট্রন থাকে। নিউট্রন আর প্রোটন মোটামুটি সেম সংখ্যায় থাকে, 19-20 হয়, একটু কম বেশি হয় মাঝে মধ্যে। এখন দেখো, এই ইলেকট্রনগুলা নেগেটিভ চার্জ, আর প্রোটনগুলা কি? পজিটিভ চার্জ, ঠিক আছে? এবার লক্ষ্য করো, আমরা জানি কি সেম টাইপ জিনিসগুলা সব সময়ের জন্য কি করে? রিপেল করে। পজিটিভ পজিটিভ চার্জ কি করবে? রিপেল করবে। নেগেটিভ নেগেটিভ চার্জ রিপেল করবে, বাট পজিটিভ নেগেটিভ কি করে? অ্যাট্রাক্ট করে। এবার লক্ষ্য রাখো, এই সেন্টারের ভেতরে যে প্রোটনগুলো আছে তাদের সবগুলার চার্জ কি? পজিটিভ। তাহলে পজিটিভ চার্জ যদি হয়, ওরা নিজেদের মধ্যে তো মারামারি করার কথা, কারণ ওরা তো সবসময় রিপেল করে, রিপালশন, বিকর্ষণ করে।
তাহলে এটা ব্রাস্ট হয়ে ফেটে বের হয়ে যাওয়ার কথা ছিল। তাহলে যদিও এই ছোট্ট নিউক্লিয়াসের ভেতরে ছোট্ট এইটুকুর মধ্যে এতগুলা প্রোটন আছে, এটা তো বের হয়ে চলে যেত, কিন্তু বের হয়ে যাচ্ছে না কেন? কারণ যাচ্ছে না হচ্ছে এর বাইরে থেকে কেউ একজন এটাকে চেপে ধরে রাখছে, এভাবে চেপে ধরে রাখছে, যার কারণে এদের মধ্যে শত্রুতা থাকার কারণ পরেও এরা বের হয়ে যেতে পারতেছে না। তাহলে যে ধরনের ফোর্স এটাকে নিউক্লিয়াসকে ধরে রাখতে হেল্প করছে, সেই ধরনের ফোর্স হচ্ছে নিউক্লিয়ার ফোর্স। নিউক্লিয়ার ফোর্স, ঠিক আছে? আর নিউক্লিয়ার ফোর্সটা অবশ্যই কি হওয়া লাগবে? স্ট্রং হওয়া লাগবে। কেন স্ট্রং হওয়া লাগবে? ওখান থেকে এই প্রোটনগুলা বাইরের দিকে ছিটকে যাওয়ার চেষ্টা করতেছে, সেগুলোকে জোর করে আটকে যখন রাখতে চাই, তখন অবশ্যই সেই আটকে রাখার জন্য ওই ফোর্সটা কি হওয়া লাগবে? স্ট্রং হওয়া লাগবে। দ্যাটস ওয়াই এই ফোর্সের নাম কি? স্ট্রং নিউক্লিয়ার ফোর্স। ক্লিয়ার? আমরা এখন আলোচনা করব উইক নিউক্লিয়ার ফোর্স। উইক নিউক্লিয়ার ফোর্স, ভালো করে একটু লক্ষ্য করো, উইক নিউক্লিয়ার ফোর্সটা কি? উইক নিউক্লিয়ার ফোর্স, ধরো এটা একটা অ্যাটম, এই অ্যাটমের এটা একটা নিউক্লিয়াস, হ্যাঁ, নিউক্লিয়াস, এর চারিপাশে তো ইলেকট্রনগুলো আছেই, সেটা ওকে, নো প্রবলেম। বাট এই অ্যাটমের নিউক্লিয়াসের ভেতরে থাকে কি? নিউক্লিয়াসের ভেতরে থাকে হচ্ছে প্রোটন থাকে, আর কি থাকে? নিউট্রন থাকে, ঠিক আছে? এই প্রোটন আর নিউট্রন, ওকে। এইবার বুঝছো, নিউট্রনগুলোকে এই যে ব্ল্যাঙ্ক এরকম ভাবে দেখালাম, আর প্রোটনগুলোকে এইরকম পুরোটাই ভরা দেখালাম, হ্যাঁ। তাহলে এই নিউক্লিয়াসের ভেতর থেকে স্পন্টেনিয়াসলি এক ধরনের রেডিয়েশন বের হয়। কি বলছি? স্পন্টেনিয়াসলি, স্বতঃস্ফূর্তভাবে এক ধরনের রেডিয়েশন বের হয়। তো এই রেডিয়েশনগুলো অনেক ধরনেরই হয়। আমি তোমাকে বললাম এই নিউক্লিয়াস থেকে এক ধরনের রে বের হয়, দ্যাট ইজ বিটা রে। এই বিটা রে নিউক্লিয়াস থেকে যে নন স্টপলি বের হয়, এটার কারণ হচ্ছে এই বিটা রেগুলা ভেতরে যত স্ট্রংলি অ্যাটাচ থাকে, তত স্ট্রংলি অ্যাটাচ না থাকার কারণে ওরা কন্টিনিউয়াসলি কি হয়ে আসে? বের হয়ে আসে। তাহলে বিটা রেগুলার যে ফোর্স বা যে অ্যাট্রাকশন নিয়ে অ্যাটাচ থাকার কথা ছিল, সে অ্যাট্রাকশনটা তার থেকে অনেক কম হওয়ার কারণে বিটা রে বের হয়ে আসে। তার মানে আমি বোঝাতে চাচ্ছি, এর ভেতরে বিটারের বন্ডিং এনার্জি যেটা, সেটা অনেক দুর্বল থাকে, উইক থাকে, যার কারণে বিটা রে বের হয়ে আসতে পারে। তাহলে এই যে বিটা রেগুলা যে ভেতরের বন্ডিং এনার্জিটা ছিল, সেই এনার্জিটাই আলটিমেটলি কি? উইক নিউক্লিয়ার ফোর্স। এটা হচ্ছে নিউক্লিয়াসের ভেতরের একটা ফোর্স, দ্যাটস ওয়াই এটার নাম হচ্ছে কি? নিউক্লিয়ার ফোর্স। আর এই ফোর্সটা কি? অনেক উইক, যার কারণে তো বিটার এটা বের হয়ে আসতে পারছে, এই জন্য এটার নাম কি? উইক নিউক্লিয়ার ফোর্স। ঠিক আছে, আশা করি এটা বুঝতে পেরেছ। এখন আমরা নেক্সট টপিকে চলে যাব, সেটা হচ্ছে 3.3। এই টপিকটা 3.3, এই টপিকটার নাম আছে ব্যালেন্স অ্যান্ড আনব্যালেন্সড ফোর্স। ঠিক আছে, ব্যালেন্সড অ্যান্ড আনব্যালেন্সড ফোর্স, এই বিষয়টা বোঝার জন্য আগেই ডেফিনেশন আমি দিচ্ছি না, জাস্ট একটা প্যাটার্ন তুমি ফলো করো। দেখো, ফার্স্ট একটা টেকনিক হচ্ছে ওয়ান। এই যে এরকম একটা অবজেক্ট আছে, হ্যাঁ, এই অবজেক্টে তুমি একটা ফোর্স অ্যাপ্লাই করছো। কত নিউটন ফোর্স? এই যে F1 ইকুয়ালস টু 10 নিউটন ফোর্স, ওকে। এখন এই অবজেক্টে তুমি অ্যাপ্লাই করছো কত? 10 নিউটন। আর এখানে কাজ করতেছে কত? অ্যাক্টিং ফোর্স কত? তাহলে এখানে যে ফোর্স কাজ করবে, তোমাদের ইংলিশ ভার্সনের জন্য এটাকে বলে হচ্ছে অ্যাক্টিং ফোর্স, রেজাল্টেন্ট ফোর্স আর নেট ফোর্স। তাই আমি লিখছি অ্যাক্টিং ফোর্স অথবা রেজাল্টেন্ট ফোর্স অথবা নেট ফোর্স অথবা ইফেক্টিভ ফোর্স। এই সব কথাগুলো একই কথা। এই ফোর্স F ইকুয়ালস টু এই অবজেক্টের জন্য কত? মানে এখানে যে 10 নিউটন ফোর্স দিয়েছ, সেটা অ্যাপ্লাইড ফোর্স, আর কাজও করতেছে কত? 10 নিউটন ফোর্সই। তাহলে অ্যাপ্লাইড ফোর্স আলটিমেটলি ইফেক্টিভ ফোর্স হিসাবে এখানে কাজ করছে। এটা ইজি, এটা মেন উদ্দেশ্য না। মেন উদ্দেশ্য পরের টপিক দেখো। পরের পয়েন্টটা হচ্ছে এই যে অবজেক্টটা আছে, এই অবজেক্টটা আগে থেকে তো এই যে F1 10 নিউটন তো অ্যাপ্লাই করা হয়েইছে। এবার আরেকজন এদিকে আবার টানতেছে আরেকটা ফোর্সে। কত ফোর্সে টানছে? আমি বললাম 5 নিউটন ফোর্স, 5 না,
আমি ধরলাম 8 নিউটন ফোর্সে টানছে। কত ফোর্সে টানছে? 8 নিউটন ফোর্সে টানছে। এইবার লক্ষ্য করো, এই একটা অবজেক্ট আছে, একজন এই দিক থেকে ফোর্স দিছে 10, আরেকজন ওদিক থেকে ওদিকেই টানতেছে 8 নিউটনে। তাহলে এখানে অ্যাপ্লাইড ফোর্স কয়টা? 2টা। এবার দেখো এখানে অ্যাক্টিং ফোর্স অথবা রেজাল্টেন্ট ফোর্স অর নেট ফোর্স অর ইফেক্টিভ ফোর্স, সেটা হচ্ছে এফ এর ভ্যালু কত হবে? এফ এর ভ্যালু এই দুইটা মিলায়া একটা রেজাল্ট হবে, হয় সেটা প্লাস করে না হলে মাইনাস করে। যেহেতু এখানে দুইটা অ্যাপ্লাইড ফোর্স F1 আর F2 একই ডাইরেকশনে কাজ করতেছে এবং এটা রেজাল্টেন্ট ফোর্সকে ইনক্রিজ করতেছে, তার মানে এখানে রেজাল্টেন্ট ফোর্সটা আলটিমেটলি কি হবে? এই দুইটা অ্যাপ্লাইড ফোর্সের অ্যাডিশন সাম করে যেটা হবে সেটা আলটিমেটলি। তাহলে কত হলো? এটার অ্যাপ্লাইড ফোর্স দুটা যোগ করলে যেটা হয় সেটা 18 নিউটন। ক্লিয়ার? আশা করি এটা বুঝতে পেরেছো। এইবার দেখো, এইবার নাম্বার 3 নাম্বারটা বুঝো। এবার আরেকটা অবজেক্ট এরকম নিলাম, এদিক থেকে ফোর্স ওই অ্যাপ্লাই করা হয়েছে 10 নিউটনই। এবার এটা যে ওইদিকে দেওয়া ছিল এটাকে এবার অপোজিটলি এইদিকে দেওয়া হচ্ছে, দ্যাট ইজ F2 এর ভ্যালু কত পাইলাম? 8 নিউটন ধরলাম। তাহলে এই কেসের জন্য তুমি হচ্ছে অ্যাক্টিং ফোর্স কত পাবা বলো তো? এই কেসের জন্য অ্যাক্টিং ফোর্স হবে, যেহেতু অপোজিটলি দুইটা ফোর্স অ্যাক্ট করছে, অ্যাক্টিং ফোর্স হবে 10 নিউটন মাইনাস 8 নিউটন, মানে বড়টা থেকে ছোটটা মাইনাস করলে যেটা হবে কত? 2 নিউটন। ক্লিয়ার? এইবার দেখো লাস্ট 4 নাম্বার। এইবার দেখো এইরকম একটা অবজেক্ট আছে, এখানে ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে F1 10 নিউটনে। এবার অপোজিটলি আরেকটা ফোর্স অ্যাক্ট করছে, এখানে কত? এটাও 10 নিউটন। এখানে অ্যাক্টিং ফোর্স কত হবে বলতে পারবে? এখানে অ্যাক্টিং ফোর্স হবে, যেহেতু দুইটা ফোর্স অপোজিটলি কাজ করছে, রেজাল্টেন্ট কি করে করতে হবে? মাইনাস করে। তার মানে 10 মাইনাস 10, তাহলে রেজাল্ট কত হইল? রেজাল্ট কত হইল? 0 নিউটন। তাহলে এখানে রেজাল্টেন্ট ফোর্সের কোনো কি নাই, কোনো ভ্যালু নাই, দ্যাট ইজ 0। এইবার লক্ষ্য করো, এই যে 4টা কন্ডিশন আঁকাইছি, যখন এই কন্ডিশনটা লক্ষ্য করো, এই কন্ডিশনে মোর দ্যান ওয়ান ফোর্স এই অবজেক্টে অ্যাক্ট করছে, কিন্তু রেজাল্টেন্ট ফোর্সের ভ্যালু কত? 0। তার মানে যখন কোন একটা অবজেক্টে মোর দ্যান ওয়ান ফোর্স, মানে একের অধিক 2 3 4 অনেকগুলা ফোর্স অ্যাপ্লাই হবে, বাট রেজাল্টেন্ট ফোর্স তুমি 0 পাবা, তখন ওই ধরনের কন্ডিশনের নাম হবে ব্যালেন্স কন্ডিশন, আর ওই ধরনের ফোর্সের নাম হবে কি? ব্যালেন্সড ফোর্স। ঠিক আছে? আর এগুলা কি ফোর্স কি মানে ব্যালেন্স পাইছো? এগুলোতে রেজাল্টেন্ট ফোর্স কিন্তু একটা পাইছো, এখানে পেয়েছো কত? 10, এখানে 18, এখানে 2। তার মানে রেজাল্টেন্ট ফোর্স এগুলোতে 0 না। 0 না হলে এই কন্ডিশনের নাম কি হবে না? ব্যালেন্স হবে না। আর ব্যালেন্স না হলে এখানে যে ফোর্স কাজ করছে সেটার নাম কি হবে? এটার নাম হবে আনব্যালেন্সড ফোর্স। আই মিন যেখানে আনব্যালেন্সড ফোর্স সেখানে একটা অ্যাক্টিং ফোর্স থাকবে, আর অ্যাক্টিং ফোর্স যেহেতু থাকবে ওটা মুভিংয়ে থাকবে। ঠিক আছে? আর ব্যালেন্স ফোর্স যদি হয় তাহলে সেখানে রেজাল্টেন্ট ফোর্সের ভ্যালু 0, তার মানে সেখানে কোনো কি থাকবে না? অ্যাক্সিলারেশন থাকবে না। ঠিক আছে? আশা করি এই টপিকটা বুঝতে পেরেছো। আমরা আজকের ক্লাস এতদূর পর্যন্তই রাখছি। আমরা নেক্সট ক্লাসে আমরা মোমেন্টাম এই টপিকটা বুঝবো, দেন কলিশন, দেন কনজারভেশন অফ মোমেন্টাম। এই দুটো টপিক বোঝার পরে কলিশনের যে কনজারভেশন অফ মোমেন্টাম আর এনার্জি টপিকটা আছে, এই থিওরিটা বুঝে আমরা সিকিউগুলো সলভ করবো। এখান থেকে সিকিউ আসে। হ্যাঁ, আর আজকে যে টপিকটা শিখলাম ব্যালেন্সড আর আনব্যালেন্সড ফোর্স, এটা থেকে অনেক পরিমাণ কি আসে? ডেফিনেশন আসে। তো তোমরা আশা করি এই ক্লাসটা বুঝতে পেরেছো, আর পরবর্তী ক্লাস অবশ্যই করবে, তাহলে সিকোয়েন্স বাই সিকোয়েন্স তোমরা এই চ্যাপ্টার ইজিলি সব কিছু সলভ করতে পারবে। সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ আজকে ক্লাস করার জন্য, আর পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।